প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বের ক্লাসে আমরা বাংলাদেশে চর্চার পটভূমি এবং সমাজবিজ্ঞান পাঠের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা বিষয়ে আমরা চলে যাব। বাংলাদেশে বিবাহ এবং বিবাহের প্রচলিত যে বিভিন্ন ধরন রয়েছে সেই বিষয়ে আজকের এই ক্লাসে সেক্ষেত্রে আজকের আলোচনার বিষয় হলো ডিফাইন ম্যারিজ, দ্য প্যাটার্ন ম্যারিজ ইন, অর্থাৎ বিবাহ বলতে কি বুঝি এবং বাংলাদেশের সমাজে বিবাহের বিভিন্ন ধরন, সেই বিষয়গুলো আমরা জানো যে বিবাহ সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আমরা সামাজিক জীব, আমাদের যে ঐতিহাসিক যে জীবন আচরণ রয়েছে সেখানে বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যাযাবর জীবন থেকে একটা স্থায়ীভাবে বসবাসের যে সুযোগ তৈরি হয়েছিল সেখানে বিবাহের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইভেন তোমরা জানো যে মানব সমাজের প্রাথমিক এই আদিম সমাজ ব্যবস্থায় যৌন আচরণ যে কোনো শৃঙ্খলা, মানুষ অন্য প্রাণীর ন্যায় তারাও তাদের যৌন জীবনকে পরিচালিত। বিবাহের মাধ্যমে এই যৌন আচরণটাও নিয়ন্ত্রিত হয়েছে, শৃঙ্খলিত। সে কারণেই বিবাহকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সমাজবিজ্ঞানে, ইভেন একজন মানুষ চায়, সে চায় তার প্রতিষ্ঠা, সে জীবনকে প্রতিষ্ঠা করতে, সুন্দর একটা জীবন গড়তে। তার ফলে সে নিজেকে সেভাবে প্রস্তুত করে এবং একটা পর্যায়ে এসে তার এক গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, তার প্রচণ্ড ভালোবাসা থেকে সে কি করে, তার পছন্দের একজন বিপরীত লিঙ্গের মানুষকে পছন্দ করে। এবং এটা হচ্ছে মানব জীবনের স্বতঃসিদ্ধ প্রচলিত একটা পদ্ধতি। এই বিবাহ বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয়েছে। যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে, ম্যারিজ ইজ এ ফিজিক্যাল, লিগাল, মোরাল ইউনিয়ন। আবার বলছি, ম্যারিজ ইজ এ ফিজিক্যাল, লিগাল অ্যান্ড মোরাল ইউনিয়ন between man and woman in complete community life for the establishment of a family. তাহলে এখানে তিনটা জিনিস গুরুত্বের সাথে লিখিত হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল ডিমান্ড, আরেকটা হচ্ছে লিগাল ডিমান্ড এবং আরেকটা হচ্ছে মোরাল ডিমান্ড। এই শুধু ফিজিক্যাল ডিমান্ড আমরা একসময় মিট করতাম, যেটাকে আমরা বলেছি অবাধ যৌনাচার। কিন্তু এখন কি হয়েছে, এখন সভ্য সমাজে ফিজিক্যালিটি অ্যান্ড মরালিটি যুক্ত হয়েছে। তাহলে বিবাহ হতে হলে আমাদেরকে এই দুইটা জিনিসকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় নিতে। ম্যালিনস্কি আবার বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি বলেছেন, ম্যারিজ ইজ এ কন্ট্রাক্ট ফর দ্য প্রোডাকশন অ্যান্ড মেইনটেন্স অফ চিলড্রেন। অর্থাৎ বিবাহ হয় কি জন্য?
কেন বিবাহ মানুষ করে? বিবাহের মূল উদ্দেশ্য থাকে সন্তান জন্মদান এবং তাকে লালন পালন। আমরা কিন্তু ঐতিহাসিকভাবে, পারিবারিকভাবে রিসেন্টলি আমরা কি হই? আমরা উত্তরাধিকার সূত্রে পরস্পর এক একটা পরিবারে জন্ম নেই, বেড়ে উঠি, পরিবারের আচ্ছাদনে, পরিবারের নার্সিংয়েই আমরা বেড়ে উঠি, তাদের সার্বিক সহযোগিতায় আমরা বড় হই, শিক্ষা দীক্ষা গ্রহণ করে আবার একটা নতুন অবস্থান তৈরি করি। আবার হটন অ্যান্ড হান্ট সে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? ম্যারেজ ইজ দ্য অ্যাপ্রুভড সোশ্যাল প্যাটার্ন whereby two or more person establish a family. তাহলে অ্যাপ্রুভড সোশ্যাল প্যাটার্নের কথা বলা হয়। পৃথিবীতে বিভিন্ন সমাজ ব্যবস্থা বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা দ্বারা পরিচালিত। তাহলে প্রত্যেকটা সমাজ ব্যবস্থার একটা অ্যাপ্রুভড একটা রুলস আছে। এই অ্যাপ্রুভড সোশ্যাল নর্মসের কথা বলা হয়েছে, তার দ্বারা কি হয়? একটা পরিবার গঠিত। সেটা বলেছেন হটন অ্যান্ড হান্ট। লুই কি বলেছেন? ম্যারেজ ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট বন্ড between permissible mates permissible mates permissible mates অর্থাৎ যাদের মধ্যে বিবাহ হওয়া সম্ভব, যে বিবাহ, যে যুগল বা যে দুজনের মধ্যে বিবাহ হওয়া সম্ভব, সোসাইটি যাদেরকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভাল দিবে, তাদের মধ্যেই কি হবে? বিবাহ সংগঠিত হবে। এখানেও বিশ্বের বিভিন্ন সমাজ ব্যবস্থার প্রচলিত পদ্ধতি এবং সিস্টেমকে কিন্তু গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি দেখি? আমাদের সমাজেও কিন্তু প্রচলিত নিয়ম আছে। আমাদের অনেক আনুষ্ঠানিকতার মধ্যে একটা বিবাহ সম্পন্ন, সেখানে অনেক কিছু অনুসরণ করে আমাদের বিবাহ করতে হয়। তাহলে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা বিবাহ সম্পন্ন হতে হয়, তাহলে তাকে কিছু শর্ত মেনে চলতে হয়। আমরা এই শর্তগুলো কি আছে সেগুলো আমরা একটু জেনে নেই। তোমরা জানো যে আগে আমাদের সমাজ ব্যবস্থায় বাবা মা যেহেতু তার সন্তানের জন্মদাতা, বাবা মার সিদ্ধান্তেই কিন্তু বিবাহ সম্পন্ন হতো। অর্থাৎ বাবা মার ইচ্ছা অনিচ্ছাটাই প্রাধান্য পেত, এখানে অন্য কারোর কোনো কিছু বলার সুযোগ ছিল না। বর্তমান সময়ে আমরা দেখতে পাই শুধু বাবা মা নয়, তার পাশাপাশি সরকার এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই বিষয়ে ইন্টারফেয়ার করেন এবং সে কারণেই বাবা মার এখন ইচ্ছা সন্তানের বিবাহ দিতে পারে না। তাকে কি করতে হয়? তাকে রাষ্ট্রের নির্ধারিত এবং সমাজের প্রচলিত প্রথা পদ্ধতি অনুসরণ করেই বিবাহ দিতে হবে। তার 1 নম্বর শর্ত আছে যে পাত্র পাত্রীকে কি হতে হবে? প্রাপ্তবয়স্ক হতে হবে। এখানে বয়স নির্ধারণ করা হয়েছে। কার বয়স নির্ধারণ করা হয়েছে? পাত্র এবং পাত্রীর বয়স নির্ধারণ। পাত্রের বেলায় কত বছর হতে হবে? 21 বছর। তাহলে 21 বছর বয়স হলে কেবল একটা ছেলে বিবাহযোগ্য হবে। আমরা তার বিবাহের আয়োজন করতে পারবো এবং সেটা কি হবে? লিগাল হবে। পাত্রীর বেলায় কি বলা হয়েছে? তাকে 18 বছর বয়স হতে হবে। 18 এবং 21 ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে। এই ন্যূনতম বয়স 18 এবং 21 না হওয়া পর্যন্ত কোনো পাত্র বা পাত্রী বিবাহযোগ্য হবে না, এবং যদি এই বয়স অনুসরণ না করে এর পূর্বেই যদি কেউ বিবাহ করে, সেই বিবাহ আইন সিদ্ধ হবে না। এরপরে যেটা আছে যে পাত্র এবং পাত্রী দুটা ভিন্ন সোসাইটির অথবা ভিন্ন পরিবেশ অথবা ভিন্ন পরিবারের তারা সদস্য। তাহলে একে অপরের পরিবারের পক্ষ থেকে পাত্র বা পাত্রী পক্ষকে কি করতে হবে? প্রস্তাব দিতে হবে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল কাস্টমস, প্রথা,
নিয়ম, আমাদের রীতি, যে এটা হচ্ছে ভদ্রতা, তাই না? এটা হচ্ছে অপরের প্রতি সম্মান প্রদর্শন। তাহলে আমরা কি করব? আমরা পাত্র বা পাত্রীপক্ষ একে অপরকে, যে কেউ, আমরা কি করতে হবে? আমাদের প্রথমে আমরা পাত্রপক্ষ থেকে পাত্রীপক্ষকে আমরা কি করব? প্রস্তাব দিব। দ্বিতীয় শর্তে আসবে যে প্রস্তাব দিয়েই বিবাহ করা যায় না, তাহলে দুই পক্ষেরই সম্মতি থাকতে হবে। তাহলে পাত্রপক্ষ প্রস্তাব দিলে পাত্রীপক্ষকে কি করতে হবে? সেই প্রস্তাবে সম্মতি থাকতে হবে। কেবল তখনই বিবাহ হওয়া সম্ভব। এরপরে দুই পক্ষ যখন সম্মত হবে তখন কি হবে? আমরা আগে দেখেছি কি, দুই পক্ষ সম্মত হয়েছে, পাত্র পাত্রী, পাত্রীর বাড়িতে পাত্র উপস্থিত হয়েছে, কাজী সাহেব আসছেন, নিয়ে এসে একটা দোয়া দুরুদ পড়েছেন, কবুল বলেছেন, বিবাহ সম্পন্ন হয়েছে। এখন কি সেই বিবাহ কি এখন কি আর প্রচলিত আছে? এখন কি এই বিবাহ কি বিবাহ বলা যাবে? এই নির্দিষ্টতে তাকে বিবাহ বলা যাবে না। কেন? কারণ এই সম্মতির পরে যে বিবাহ অনুষ্ঠান আয়োজন হবে, যে কাজী সাহেব যিনি থাকবেন, তিনি শুধু ধর্মীয় রীতি অনুসরণ করে করলেই হবে না, তাকে কি করতে হবে? তাকে রেজিস্ট্রি করতে হবে। তো সরকার নির্ধারিত রেজিস্টার্ড বুকে তাকে এন্ট্রি করতে হবে। তাহলে সেই রেজিস্ট্রিযোগ্য বিবাহই কেবলমাত্র বৈধ বিবাহ হিসেবে, আইনের দৃষ্টিতে বৈধ হিসেবে বিবেচিত হবে। ইভেন এই যে বিবাহ অনুষ্ঠান, এই বিবাহ অনুষ্ঠানে কাজী সাহেব পাত্র এবং পাত্রীপক্ষকে কিছু শব্দ উচ্চারণ করা, তাহলে সেই শব্দ উচ্চারণটা কি হতে হবে? একই অনুষ্ঠানে স্পষ্টভাবে উচ্চারিত হতে, কাউকে প্রেসার করে, জোর করে, জুলুম করে যাতে কোনোভাবেই এই ধরনের বিবাহ করার কোনো বিধান নেই। সে কারণেই এখানে বলা হয়েছে স্পষ্টভাবে উচ্চারিত হতে হবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে। আনন্দের একটা বিষয়, এই আনন্দটা যেন পুরোপুরিভাবে। আরেকটা বিষয় যে আমরা বলি যে শুধু পূর্ণবয়স্ক হলেই কি বিবাহ করা যায়? কি হতে হবে? তাকে যোগ্য হতে হবে। এক নম্বর যোগ্য হচ্ছে তার ফিজিক্যাল বা বায়োলজিক্যাল অ্যাবিলিটি, আরেকটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। অর্থাৎ সে কি তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা রাখে? তার বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে তাকে ভরণ পোষণের তাকে ক্ষমতা বা দক্ষতা বা যোগ্যতা কি রাখে? তাহলে এই উভয় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কেবল বিবাহের যোগ্য হয়। তাহলে আমরা বিবাহের কিছু শর্ত আমরা জানলাম। তাহলে আমি একটু আবার আমাদেরকে স্থাপন করি। তাহলে ১ নম্বর শর্ত হচ্ছে পূর্ণবয়স্ক হতে হবে, অর্থাৎ ১৮ এবং ২১ বছর। পাত্রপক্ষকে পাত্রীপক্ষ বা উভয় পক্ষ পরস্পর যে কেউ প্রস্তাব করতে হবে, প্রস্তাবে উভয় পক্ষের বিবাহ রেজিস্ট্রিযোগ্য হতে হবে, অর্থাৎ রেজিস্ট্রি বিবাহ ছাড়া কোনোভাবে সেটা লিগ্যালিটি পাবে না। এবং পরে যেটা আছে, পাত্রকে দুইটা দিকেই যোগ্য হতে হবে। এটা হচ্ছে তার বায়োলজিক্যাল বা ফিজিক্যাল, এবং আরেকটা তার সোশ্যাল ক্যাপাসিটি বা অ্যাবিলিটি। আমরা এরপরে যাই যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিবাহ আমরা দেখি। বিশেষ করে পত্রপত্রিকা, মিডিয়া, স্যাটেলাইট চ্যানেল ইত্যাদির মাধ্যমে আমরা যে সমস্ত বিবাহ দেখি, তাতে আমরা অনেক সময় বিভ্রান্ত। তার কারণ প্রতিনিয়ত আমরা যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাই, বিবাহ আমাদের এই জ্ঞান ধারণা জ্ঞান থেকে, যেহেতু আমরা গ্লোবাল এজে বসবাস করছি, আমাদের অনেক কিছু বদলে গিয়েছে, আমাদের নিজস্বতা চেঞ্জ বদলেছে, আমাদের নিজস্বতা বদলেছে, এবং আমরা সব পরিবর্তনকে আমরা এই পরিবর্তনের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমরা যেটা বলি যে পরিবর্তন আমরা করতে চাই, নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দিয়ে বা নিজের ঐতিহ্য, প্রথা বা রীতিনীতি উপেক্ষা করে এটাকে কি করতে হবে? পরিশালিত করতে হবে, আরো মার্জিত করে আমরা করতে চাই। কিন্তু পুরো সমাজ ব্যবস্থাকে উলটপালট করে সেটা করাটা সমীচীন নয়। সে কারণে বাংলাদেশের যে ধরনের বিবাহ প্রচলিত আছে, আমরা সেই আলোচনায় যেতে চাই যে আমরা দেখি আমাদের সমাজে ধরনের
এক নম্বরে সবচেয়ে প্রচলিত যে জনপ্রিয় বিবাহ সেটা হচ্ছে মনোগ্যামি, বা এটাকে বলা হয় একক বিবাহ। এখানে আমরা কি দেখি, যে একজন পুরুষ এবং একজন স্ত্রী কি হয়, সকল শর্ত অনুসরণ করে বিবাহের আগে, এর ফলে একটা পরিবার গঠিত হয় এবং তারা সুখে, এভাবে আমাদের পারিবারিক ঐতিহ্য বজায় থাকে এবং আমরা জেনারেশন টু জেনারেশন। এছাড়াও আমরা দেখি পলিগ্যামি বা বহু স্ত্রী বিবাহ। আমাদের এই পলিগ্যামি বিবাহ কেউ পরিকল্পিতভাবে করে এটা খুবই রেয়ার, বরং বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে মানুষ এই পলিগ্যামি বা বহু স্ত্রী, অর্থাৎ তার অনেক সময় দেখা যায় যে স্ত্রী মারা গিয়েছে, অথবা অনেক সময় দেখা যায় যে সন্তান জন্মদানে অক্ষম, সমস্ত কারণ। আবার অনেক সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একাধিক স্ত্রী গ্রহণের যে সুযোগ রয়েছে, যারা অর্থনৈতিকভাবে যোগ্য তারা অনেক সময় এই সুযোগও গ্রহণ অন্য পলিগ্যামি বা বহু স্ত্রী করে থাকে। ফলে আমরা দেখি যে এখানে আমাদের সমাজ ব্যবস্থায় এই ধরনের স্ত্রী তো আছে। আর আছে উইডো অ্যান্ড উইডোয়ার। তো এটা হচ্ছে বিধবা বা বিপত্নী। তাহলে আগে আমাদের বুঝতে হবে বিধবা কি আর বিপত্নী কি। বিধবা হচ্ছে যে তার স্বামী মারা যায়, যে মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কি হয়েছে, সে স্বামী হারা হয়েছে, অর্থাৎ স্বামী মারাও যেতে পারে অথবা সে ডিভোর্স হতে পারে, অর্থাৎ তার বৈবাহিক জীবন থেকে সে কি হয়েছে, বিচ্ছিন্ন। এই ধরনের বিধবা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক। আরেকটা হচ্ছে যে চিরয়ের বা বিপত্নী, অর্থাৎ যে পুরুষ বিবাহ করেছিলেন কিন্তু তার স্ত্রী কোনো কারণে মারা গিয়েছে, অথবা তার বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সে একাকী জীবনযাপন করে। তো এই ধরনের পুরুষকে আমরা কি বলছি, বিপত্নী। তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখি আমাদের সমাজে বিবাহ প্রচলন আছে। অর্থাৎ বিধবার ক্ষেত্রে আমরা দেখি যে তার ভবিষ্যৎ চিন্তা করে তার পরিবারের পক্ষ থেকে আবার ওই ধরনের সেকেন্ড ম্যারিজ অথবা ফার্স্ট ম্যারিজও হতে পারে। বিশেষ করে সেকেন্ড ম্যারিজ ছিল, বাট তারও সেই পুরুষেরও কোনোভাবে একই জীবনযাপন করে। এই ধরনের পুরুষ এবং মহিলার মধ্যে আয়োজন করা হয়, সেটাকে আমরা বলছি বিধবা বিবাহ। বিধবা এবং বিপত্নিক বিবাহ, অর্থাৎ যেহেতু যদি সে পুরুষও যদি বিপত্নিক হয় এবং মহিলা যদি বিধবা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিধবা বিপত্নিকের মধ্যে যে বিবাহ হচ্ছে আমরা সেটাকে আমরা বলছি বিধবা বিপত্নিক। আবার এমনও যদি হয় যে পুরুষ তার স্ত্রী আছে আর একজন বিধবা মহিলাকে সে বিবাহ, এমনও হতে পারে। তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থায় বিধবা এবং বিপত্নিক বিবাহ প্রচলিত আছে, কিন্তু হিন্দু সমাজ ব্যবস্থায় আমরা দেখি, বিশেষ করে ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থা বিবাহ মারাত্মকভাবে, একসময় এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এখন সেই নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ না হলেও সামাজিকভাবে কঠোরভাবে নিয়ম কিন্তু আমাদের সমাজ বিপদ। তো ল্যাভিরেট অ্যান্ড সরোরেট। ল্যাভিরেট এটাকে বলা হয়
লেভিরেট অ্যান্ড সররেট, এটাকে বলা হয় একটা, প্রথম লেভিরেটকে বলা হয় দেবর বিবাহ। অর্থাৎ যদি কোনো পুরুষ মারা যায় তাহলে তার বিধবা স্ত্রীকে আমাদের সমাজ ব্যবস্থা দেখি তার ভাইয়ের সাথে আয়োজন করে। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিনের যে একটা পারিবারিক সম্পর্ক আছে দুইটা পরিবারের মধ্যে ছিল, সম্পর্কটা ধরে রাখার একটা চেষ্টা। আবার অন্যদিকে যদি তাদের কোনো সন্তান থাকে তখন পরিবারের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা মনে করেন যে যদি অন্য এই তার যদি অন্য ভাইয়ের সাথে যদি ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এই নিশ্চিত হবে তার তৈরি হবে। এই আশা এবং প্রত্যাশা থেকে এই লেভিরেট বিবাহ। আবার দেখি যে একই ক্ষেত্রে তার স্ত্রী মারা গিয়েছে, তাহলে কি হয়, যদি উপযুক্ত শালিকা থাকে তাহলে সেই তার এই শালিকার সাথে বিবাহের আয়োজন করে। অর্থাৎ এখানেও একই উদ্দেশ্য থাকে, পরিবারের মধ্যে বন্ধন তাকে ধরে রাখা, তাদের এবং করে এই ধরনের প্রচলিত আছে। অর্থাৎ স্বামী মারা যাওয়া বা স্ত্রী মারা যাওয়ার ক্ষেত্রে ভাই পরিবারের পক্ষ থেকে ভাই বা শালিকা বিবাহ ব্যবস্থা আয়োজন করা হয়। প্যারালাল অ্যান্ড ক্রস কাজিং, অর্থাৎ প্যারালাল কাজিনদের মধ্যে যে বিবাহ হয় প্যারালাল অর্থাৎ প্যারালাল অ্যান্ড ক্রস কাজিং। প্যারালালটা বলা হচ্ছে যে চাচাতো এবং খালাতো, চাচাতো এবং খালাতো ভাই যে বিবাহ হয় সেটাকে আমরা কি বলছি, প্যারালাল কাজিন। আর ক্রস কাজিনটা বলছি কাদের মধ্যে, এটা হলো তো খালাতো ভাই বোন এর সাথে খালাতো মামা, এটা হলো মামাতো। খালাতো এবং মামাতো ভাই বোনদের মধ্যে যে বিবাহ সেটাকে আমরা বলছি ক্রস কাজিন। তাহলে এটা কি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই না, আছে না, প্রচলিত আছে না? আছে, আমরা দেখতে পাই যে চাচাতো এবং খালাতো ভাই বোন আবার ফুফাতো এবং মামাতো ভাই বোনদের হয়, এটাকে আমরা বলছি প্যারালাল এবং ক্রস কাজিন বিবাহ। এরপর আছে এন্ডোগ্যামি অ্যান্ড এক্সোগ্যামি, অন্তর্বিবাহ এবং বহির্বিবাহ। অন্তর্বিবাহ ও বহির্বিবাহ আমাদের সমাজ ব্যবস্থায় আসলে এই দুটাই প্রচলিত। আমরা যেমন আমাদের নিজস্ব জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যেমন বিবাহ করতে পারি, আবার আমরা অন্য জ্ঞাতি গোষ্ঠী, আমি যেমন আমার নিজ গ্রামের মধ্যে বিবাহ করতে পারি, দেশের মধ্যে যে কোনো জায়গায় বিবাহ করতে পারি, আবার দেশের বাইরেও যে কোনো জায়গায়। কিন্তু কিন্তু সমাজ ব্যবস্থায় কিন্তু সেটা সম্ভব নয়। ফলে এই টার্মটা আসলে যেহেতু আমাদের দেশ খ্রিস্টান তো সেক্ষেত্রে তাদের মধ্যে আমার ভারতীয় যে জাতি বর্ণ প্রথা যেটা আছে সেখানে আমরা দেখি যে আসলে অন্তর্বিবাহ সেখানে সম্ভব নয়। অর্থাৎ তারা যে জাত বর্ণ স্ব জাত বর্ণের মধ্যে তাদের বিবাহ করতে হয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এই অন্তর বা বহির্বিবাহ
দুটেই এবং যে কোনো পরিবারে সে বিবাহ করতে পারে। এরপর একটা আছে যে এক্সচেঞ্জ বিবাহ। এটা খুব ইন্টারেস্টিং, যদিও হয় আমাদের অনেকেরই আমরা দৃষ্টিতে দৃষ্টি দেই না, খেয়াল করি না। যেমন ধরো একজন স্বামী তার বোনের সাথে তার শ্যালকের বিবাহের যদি আয়োজন করে, তাহলে এটাকে আমরা কি বলবো, অর্থাৎ নিজ বোনের সাথে যে শ্যালকের যে বিবাহের আয়োজন, সেটাকে আমরা বলছি এক্সচেঞ্জ বিবাহ বলছি। অর্থাৎ এটাকে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এটা প্রচলিত আছে। এরপর লাস্ট ওয়ান, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ম্যারিজ। এটা কি, যেটা আমাদের সমাজে প্রেম বিবাহ হিসেবে বহুল প্রচলিত। অর্থাৎ পাত্র পাত্রী তার নিজের পছন্দ পাত্র বা পাত্রী, এটা আমাদের ফ্রিডম অফ চয়েস, আমরা এটা করি। এবং আজকালকার সমাজ ব্যবস্থায় আমাদের বাবা মায়ের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা, আদর স্নেহ, বাবা মা তাদের শত কষ্টের মধ্যে তাদের সকল চাহিদা পূরণ করা প্রস্তুত। ফলে সন্তানেরা অনেক সময় বাবা মাকে বুঝতে চায় না, বা বাবা মায়ের কষ্ট বা তার মানসিকতা বা তার সন্তানকে নিয়ে তার যে স্বপ্ন, সেটা কিন্তু সে মনে করে এই যে প্রশ্রয়, এই যে প্রশ্রয় সে যে পায়, সেটা সে অনেক ক্ষেত্রে, অর্থাৎ এই সুযোগটা গ্রহণ, এটা সকল ক্ষেত্রে যে ভুল সিদ্ধান্ত আমি তা বলবো না, তবে অনেক ক্ষেত্রেই এটা নিয়ে পরীক্ষা, অর্থাৎ সন্তানের বা তার ছেলে বা মেয়ের পছন্দের পাত্র বা পাত্রীকে বিবাহ করতে যখন ছেলে বা মেয়ে যখন খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়, আবার বাবা মা যখন বিগড়ে বসেন, অর্থাৎ এই বিবাহে যখন সম্মতি দেয় না, তখন কি, ফলে অনেক বাবা মা তার উদারতা দিয়ে সন্তানের এই তাদের এই অপছন্দটাকে দাবিয়ে রাখে, তারা এটাকে সম্মতি দেয়। আবার অনেক বাবা মা কি করে এটাকে, ফলে একটা দিক, আমরা এই রোমান্টিক বিবাহকে আমরা করবো, আমরা সম্মান করি, আমরা প্রচলিত রাখতে চাই। তো আমার নিবেদন থাকবে ক্ষেত্রে অবশ্যই পাত্র এবং পাত্রীকে, ছেলে এবং মেয়েকে তার বাবা চেতনা, তার যে স্বপ্ন, এগুলোকে অবশ্যই সাথে বিবেচনা এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই বাবা মা শেয়ার করবে এবং তাদের সাথে তাদের যে লেভেল, যে স্ট্যাটাস, এগুলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা দেখলাম যে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ধরনের বিবাহ ব্যবস্থা, তো এই সমস্ত বিবাহ ব্যবস্থার মাধ্যমে কি হয়েছে, সামাজিক জীবন, পারিবারিক জীবন সুন্দর হয়েছে। এবং আমরা কি করছি, তো আমাদের বিবাহের মাধ্যমে। আজকে আমি এই ক্লাস তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে আমাদেরকে আমি যে ধারণা দিতে পেরেছি, আশা করব তোমরা সকলেই স্পষ্ট বুঝতে পেরেছ। এবং যেহেতু বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের প্রেক্ষিতে সবাই আশা করি ক্লাসটা উপভোগ করেছ, উপকৃত
প্রত্যাশা রেখে আজকে লেকচার সকলকে